মানুষের চোখ, আলোকীয় যন্ত্রাদি, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই থেকে ম্যাথ একটা পড়বেই। এই ম্যাথগুলো পড়তে গেলে যে শর্টকাট পদ্ধতিগুলো, অত্যন্ত শর্টকাট টিপসের মাধ্যমে ম্যাথগুলোকে বোঝানোর চেষ্টা করবো। সেই ম্যাথগুলো করার জন্য যেগুলো লাগবে সেটা যে ফর্মুলা আছে 1/v মাইনাস 1/u সমান 1/f নাম্বার। এই ফর্মুলা ধরে আমি সমস্ত অঙ্ক করব। তাহলে শর্টকাট পদ্ধতি কি? 1/v মাইনাস 1/u সমান 1/f। 1 নম্বর। কতগুলো জিনিস এগুলো মনে রাখলে যে কোনো অঙ্ক দিবে সঙ্গে সঙ্গে জলের মতো উড়িয়ে দিবে। দেখো ইউ ভি কি হয়, ইউ আর ভি দুটাই কি হবে, এখানে নেগেটিভ হবে। ব্যক্তি যে দূরত্বটা দেখতে পাই সেটাকে কি ধরা হয় না, ভি ধরা হয়। মানে আমি যেটা দেখতে পাই সেটা ভি। তাহলে এখানের মধ্যে শর্টকাট টিপস এগুলি। চোখ থেকে যে কোনো অঙ্ক পড়ুক, একটি ফর্মুলা 1/v মাইনাস 1/u সমান 1/f, একটি ফর্মুলা। আর ইউভি দুটোই নেগেটিভ নেবো, ব্যাস। ইউটাও নেগেটিভ নেবো, ভিটাও নেগেটিভ নেবো, হয়ে গেল। 2 নম্বর শর্ট টিপস কি বলছে, ব্যক্তি যাকে দেখতে পায়, মানে যা দেখতে পাই, যেটা দেখতে পাই সেটা হচ্ছে ভি, যেকে দেখতে চাইছে সে হচ্ছে ইউ। মনে করো কোনো ব্যক্তি 30 সেন্টিমিটার দূরে জিনিসকে পরিষ্কার স্পষ্ট দেখে, সে 10 সেমি দূরের জিনিসকে পরিষ্কার দেখতে চাইছে, তাহলে কত ক্ষমতার কি লেন্স যুক্ত চশমা ব্যবহার করবে, বিষয়টা বোঝা গেল। আমি একটা এক্সাম্পল বলছি, এমনি আমি অঙ্কগুলো করাচ্ছি, করালে তোমার বুঝতে পেরে যাবে। হ্যালো এভরিওয়ান, যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট আছো, বৃহস্পতিবার তোমাদের ভৌত বিজ্ঞান পরীক্ষা, ফিজিক্সের পরীক্ষাটা আছে। এই ফিজিক্সের পরীক্ষার জন্য অপটিক বা আলো থেকে তোমাদের পড়ে কত না 12 নম্বর। ঠিক একই রকম ভাবে ক্লাস 12 এ যারা সায়েন্সে আছো তাদের জন্য বলছি যে আলো থেকে পড়ে তোমাদের 14 নম্বর। এই 12 নম্বর এবং 14 নম্বর, যেটা ক্লাস 12 এ 14, ক্লাস 10 এ 12 নম্বর, একটা হিউজ একটা নাম্বার আছে। তাহলে তার জন্য আমি 3টে ভিডিও দিচ্ছি, পরপর 3টে ভিডিও। এই 3টে ভিডিও যদি দেখে যাও 100% গ্যারান্টি আমি পুরো অঙ্কের ভিডিও করছি, যে লাইট থেকে অঙ্কের 3টে ভিডিও করব। একটা হচ্ছে হালকা থিওরি থাকবে, কোন কোন ফর্মুলা ইউজ করবে সেগুলো বলা থাকবে। আরেকটা হচ্ছে তোমার লেন্স একটা, তাহলে একটা থাকছে আলোকীয় যন্ত্রাদি, বুঝতেই পারছো লেখা আছে আলোকীয় যন্ত্রাদি। অপটিক্যাল যে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে আমাদের, মানে চোখের, মানুষের চোখ, এই নিয়ে তোমাদের একটা চ্যাপ্টার আছে দেখবে। সেখান থেকে বিভিন্ন টাইপের যে সমস্ত অঙ্ক, যত কঠিন অঙ্ক পড়ুক, খুব ভালো ছেলে যারা এক একটা মাধ্যমিকে দেখো যে এক একটা একটু অন্য টাইপের কোশ্চেন দিয়ে দেয়, তাহলে আমি বেশিরভাগ ফোকাস করছি কোনটা, ম্যাথের উপর। অর্থাৎ থিওরি গুলো তোমরা পড়ে এসছো, তাহলে আমি ম্যাথের উপর মেন ফোকাস করব। তার জন্য করতে গেলে যে সমস্ত থিওরিক্যাল বিষয়গুলো লাইটে জানা দরকার, সেই সমস্ত থিওরিক্যাল বিষয় একটু আলোচনা করছি, করে তারপর আমি ম্যাথের দিকে চলে যাব। পরপর 3টে ক্লাস থাকবে ম্যাথের উপর ভিত্তি করে আলো থেকে। এই 3টে ক্লাস যদি তোমরা দেখে যাও, আশা করি একটা এর বাইরে পড়বে না, হতেই হবে, এর মধ্যেই থাকবে। একবার দেখবে তারপর বুঝবে। 3টে পরপর ভিডিও দেবো। ফার্স্ট যে ভিডিও সেটা হচ্ছে আলোকীয় যন্ত্রাদি বা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানুষের চোখ, এই সম্বন্ধে তোমরা পড়েছো। উপযোজন কাকে বলে, অভিযোজন কাকে বলে, লং সাইট বা দীর্ঘ দৃষ্টি, হ্রস্ব দৃষ্টি, এই টোটাল বিষয়টা। এবং এখান থেকে কিছু ম্যাথ, যে টাইপের ম্যাথ দেবে ক্লাস 12 এর যা স্টুডেন্ট আছে তারা দেবে, আমি যেই ভিডিওটা যদি দেখো এখান থেকে যাই ম্যাথ পড়ুক, যদি না পারো কমেন্টে জানাবে, বিষয়টা আমি চ্যালেঞ্জ রইল। মাধ্যমিকে যা পড়বে এইখান থেকে, আলো থেকে, মানুষের চোখ থেকে আর লেন্স থেকে, যদি কোনো অঙ্ক আটকায় তাহলে আমাকে তারপরে কমেন্ট করবে। এই টোটাল ভিডিওটা দেখবে এবং খাতায় লিখে একটা প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? তাহলে আজকে শুরু করা যাক। প্রথম যেটা আলোকীয় যন্ত্রাদি বা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, ক্লাস 12 এ এখান থেকে টোটাল কোশ্চেন আছে আলো থেকে 12 নম্বর, আর ক্লাস 12 এ আছে 14 নম্বর, আর ক্লাস 10 এ আছে 12 নম্বর। তাহলে আলোকীয় যন্ত্রাদি বা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট প্রথম। দেখো একটা জিনিস, যে তুমি একটা মনে করো একটা মোবাইল দেখছো, উপযোজন বা অ্যাকোমোডেশন অফ আই। তাহলে অ্যাকোমোডেশন অফ আই বা উপযোজন জিনিসটা কি, অভিযোজন জিনিসটা কি, দুটো। দীর্ঘ দৃষ্টি কাকে বলে, হ্রস্ব দৃষ্টি কাকে বলে, এর যে প্রতিকার কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা ছোট্টখাটো থিওরি, তারপরে প্রচুর ম্যাথ দিয়ে দিচ্ছি। যে সমস্ত ম্যাথগুলো করাবো এর বাইরে কোশ্চেন একটাও হবে না। দেখো স্টার্ট করছি প্রথম, চোখের উপযোজন। উপযোজন জিনিসটা কি একটু ভালো করে বুঝে নাও। মনে করো তুমি একটা মোবাইল দেখছো, এটা মোবাইল একটা কি হচ্ছে, ভিডিও হচ্ছে। মনে করো কোনো একটা ভিডিও চলছে, তুমি মোবাইলটা দেখছো। যখন তুমি ভিডিওটা দেখছো তখন ভিডিওটা দিকে ফোকাসটা করো, ভিডিওর দিকে ফোকাস করো। যখন তুমি ভিডিওটা দেখছো দেখো যে ভিডিওটা পরিষ্কার দেখা যাচ্ছে, চারপাশটা দেখা যাচ্ছে কিন্তু একটা অস্পষ্ট দেখা যাচ্ছে। তুমি একবার করে দেখবে, ট্রাই করে দেখবে। একটা মোবাইলে ভিডিও দেখছো কিন্তু তুমি যখন ভিডিওটা দেখবে ভিডিওর দিকে ফোকাসটা আছে, কোথায় আছে ফোকাসটা, ভিডিও দিকে। যখন ভিডিওটার দিকে দেখছো তখন চারপাশটা অস্পষ্ট দেখাচ্ছে। ঠিক একই রকম ভাবে এবার আমি সরিয়ে দিলাম, চোখটা সাইডটা সরালাম, চোখটা সাইড করে কোথায় দেখছি না, আমি মনে কর দরজার দিকে দেখছি বা কোনো জানালা দিকে দেখছি। যখনই দেখবো তখন দেখবো জানালা কোনো ব্যক্তিকে দেখছি, হয়তো রাস্তা দিয়ে কেউ যাচ্ছে তাকে দেখলাম।
পরিষ্কার তাকে দেখতে পাচ্ছি, কিন্তু মোবাইলে একটা ভিডিও চলছে, আমি বুঝতে পারছি কিছু একটা চলছে, কিন্তু এইটা অস্পষ্ট দেখছি। অর্থাৎ যখন কোনো বস্তুর উপর ফোকাস করছি, যখন দূরে তাকাচ্ছি তখন দূরে বস্তুটা পরিষ্কার স্পষ্ট দেখছি, চারপাশটা অস্পষ্ট দেখছি। ঠিক একই রকম ভাবে যখন কাছে আমি তাকাচ্ছি মনে করো, তখন যে জিনিসটা দিয়ে দেখছি সেটা দেখছি পরিষ্কার, কিন্তু দূরের জিনিসগুলো কেমন অস্পষ্ট দেখছি। ফার্স্ট কোশ্চেন, আমরা কেন দেখতে পাই? আমরা কেন দেখতে পাই? না, অনেকে বলবে আমাদের চোখ আছে তাই দেখতে পাই। অ্যাকচুয়ালি কি না, বস্তু থেকে নির্গত আলোক রশ্মি, যদি চোখের বস্তু থেকে নির্গত আলোক রশ্মি, আমাদের চোখে কি আছে, একটা লেন্স আছে, একটা উত্তল লেন্স আছে, তাহলে এই উত্তল লেন্সে কি হয়, প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠিত হয়ে যদি রেটিনায় পৌঁছায় তখন আমরা দেখতে পাই। অর্থাৎ কোনো বস্তুর প্রতিবিম্ব যদি রেটিনায় গঠিত হয়, দেখো এইটা যদি একটা হিউম্যান আই হয়, মানে এইটা একটা হিউম্যান আই, মানুষের একটা চোখ, তাহলে সামনেটা কি আছে, একটা কনভেক্স লেন্স বা উত্তল লেন্স আছে। কোনো বস্তু থেকে নির্গত আলোক রশ্মি এইখান থেকে এই অংশটা মনে করো রেটিনা, এটা কি বলবো, এই অংশটা বলবো রেটিনা, এই অংশটা রেটিনা। তাহলে কোনো বস্তু থেকে আলোক রশ্মি মনে করে গেল, আবার একটা আলোক রশ্মি গেল, যে কোথায়, যদি রেটিনায় মিলিত হয়, কোথায় মিলিত হবে, যদি রেটিনায় মিলিত হয় তখন আমরা বস্তুটাকে দেখতে পাবো, যদি রেটিনায় না মিলিত হয় তখন আমরা বস্তুটাকে দেখতে পাবো না। তাহলে কোনো বস্তু থেকে নির্গত আলোক রশ্মি লেন্সে কি হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে, মানে লেন্সে কি হয়, আলোক রশ্মির প্রতিসরণ হয়। এটা যদি উত্তল লেন্স হয় তাহলে এর মধ্যে যখন লাইট যায় তখন লাইটটা কি হয়, বেঁকে যায়। এই যে বেঁকে যাওয়াটাকে বলা হচ্ছে প্রতিসরণ। অর্থাৎ লাইট প্রথমে কোথায় যাচ্ছিল, এর মাধ্যম বাতাস, লেন্সের ভিতর, লেন্স অ্যাকচুয়ালি কি কাঁচে তৈরি, তাহলে কাঁচের ভেতর প্রবেশ করলো, কাঁচের ভিতরে প্রবেশ করেছে, কাঁচ কি ঘন মাধ্যম, তাহলে আলো রশ্মি ঘন মাধ্যম থেকে, কাঁচ থেকে যখন বেরোচ্ছে, দেখো কাঁচে যখন প্রবেশ করছে স্ট্রেট যাচ্ছে, কাঁচ থেকে যখন বেরোচ্ছে তখন কি হচ্ছে না, আলো রশ্মিটা কিন্তু বেঁকে যাচ্ছে, এই যে কাঁচ থেকে যখন বেরোলো তখনই বেঁকে গেল। অর্থাৎ আলো রশ্মি, কাঁচ কি ঘন মাধ্যম, সেখান থেকে কোথায় বেরোচ্ছে, আবার বাতাস, এয়ার, তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময়, যাওয়ার সময় আলো রশ্মি কি হয় না, কিছুটা বেঁকে যায়, কোন দিকে, অভিলম্ব দিকে বেঁকে যায়। এই বেঁকে যাওয়াটা হচ্ছে আলোর প্রতিসরণ। লেন্সে আমাদের কি আছে, চোখের চোখের মধ্যে একটা লেন্স আছে, সেই লেন্সটা কি, এই কনভেক্স লেন্স, উত্তল লেন্স আছে। তাহলে আলো রশ্মি যখন এসে পড়লো তখন উত্তল লেন্স কি করছে, সেটাকে রেটাকে মাখিয়ে দিচ্ছে। তাহলে আলোক রশ্মি মনে করো চোখে প্রতিষ্ঠিত হয়ে যদি রেটিনায় পৌঁছায় তখন আমরা কোনো বস্তুর প্রতিবিম্ব দেখতে পাবো, যদি রেটিনায় না পৌঁছায় তাহলে কোনো বস্তুর প্রতিবিম্ব আমরা দেখতে পাবো না। কেমন দেখবো, অস্পষ্ট দেখবো। তাহলে কোনো বস্তুর প্রতিবিম্ব বা কোনো বস্তুকে আমি দেখতে গেলে কোথায় গঠিত হতে হবে, আলোক রশ্মি না বস্তু থেকে নির্গত আলোক রশ্মি, অর্থাৎ বস্তুর যে প্রতিবিম্বটা সেটা যদি রেটিনায় গঠিত হয় তাহলে আমরা বস্তুটাকে দেখবো, যদি রেটিনায় গঠিত না হয় তাহলে আমরা বস্তুটাকে দেখতে পাবো না। এই হচ্ছে আমাদের টোটাল বিষয়টা। চোখের তাহলে উপযোজন জিনিসটা কি, বলছি যখন মোবাইলটা দেখছি তখন চারদিকটা, মোবাইলে একটা ভিডিও চলছে সেটা দেখছি, তখন চারদিকটা কি মনে হচ্ছে অনেক সবকিছু আছে, একটা অস্পষ্ট দেখছি। আবার যখন দূরে তাকাচ্ছি দূরের জিনিসটাকে পরিষ্কার দেখছি, মোবাইলটা চলছে, একটা ভিডিও চলছে, সেটা একটা অস্পষ্ট বোঝা যাচ্ছে যে কিছু একটা চলছে। অর্থাৎ আমার দৃষ্টিটা যেদিকে থাকে, অর্থাৎ যখন দূরে তাকালাম কোন একটা গাছকে দেখলাম, তখন ওই গাছের প্রতিবিম্বটা কোথায় গঠিত হলো, চোখের রেটিনায়। পারিপার্শ্বিক অংশগুলো বা মোবাইলে তখন ভিডিওটা কোথায় হচ্ছে, রেটিনায় গঠিত হয় না, ওই জন্য পরিষ্কার স্পষ্ট দেখতে পাই না। তাহলে কোনো বস্তুর প্রতিবিম্ব যদি চোখে রেটিনায় পৌঁছায় তখন আমরা বস্তুটাকে পরিষ্কার স্পষ্ট দেখি। এইখান থেকে আসছে যে আমাদের চোখের উপযোজন। তাহলে চোখের উপযোজন কি, বলছে যখন আমরা কাছে তাকাচ্ছি তখন কি হচ্ছে, এই যে লেন্সটা দেখতে পাচ্ছ না, এই লেন্সটা কি হয়, চোখের মধ্যে দুটো পেশি আছে, একটা হচ্ছে সিলিয়ারি পেশি আর একটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। এই দুটো অংশ কি করে, চোখের লেন্সটাকে কখনো বাড়ায় কখনো কমায়। তাহলে চোখের মধ্যে দু ধরনের একটা পেশি আছে, সেই পেশিটার নাম হচ্ছে সিলিয়ারি পেশি। এই সিলিয়ারি পেশি তার সঙ্গে সংযুক্ত মানে রিলেটেড আছে সাসপেন্সরি লিগামেন্ট। এই দুজন কি করে, চোখের লেন্সটাকে কখনো বাড়ায় কখনো ছোট করে। এই যে যখনই বাড়িয়ে দিলাম তখন লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি হলো, বেড়ে গেল, আর যখন ছোট করা হলো তখন লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি হলো, কমে গেল। এটাই ঘটনা ঘটে উপযোজনের ক্ষেত্রে। যখন আমরা দূরে তাকাই তখন কি হয়, চোখটা বড় করতে হয়, দেখো পরিষ্কার বড় করে তাকাতে হয়, আর যখন কাছে দেখি তখন হালকা করে তাকালি হয়। অর্থাৎ যখন দূরে তাকায় তখন কি হয়, এই যে সিলিয়ারি পেশি আর সাসপেন্সরি লিগামেন্ট এরা কি হয়, বেড়ে যায়, যার ফলে লেন্সটাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ লেন্সটা বেড়ে গেল। যখনই লেন্স বেড়ে গেল তখন ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেল, যার ফলে দূরের জিনিস আমি পরিষ্কার আমার চোখে যখন এসে পৌঁছায় তখন চোখে থেকে প্রতিষ্ঠিত হয়ে কোথায় না, আমাদের রেটিনায় পৌঁছায় প্রতিবিম্বটা, যার ফলে পরিষ্কার দেখতে পাই। যখন কাছে থাকি তখন কি হয়, এই
এই সিলিয়ারি পেশি আর সাসপেনশনারি লিগামেন্ট এরা কি করে, সংকুচিত করে দেয় লেন্সটাকে, অর্থাৎ লেন্সটাকে বাড়িয়ে দেয়, দূরে তাকালে বাড়ায়, কাছে তাকালে সংকুচিত করে দেয়। এই সংকোচন প্রসারণের মাধ্যমে কোনো বস্তুর প্রতিবিম্বকে আমরা কোথায় ফোকাস করি, রেটিনায়। তাহলে এখান থেকে আসছে চোখের উপযোজন। তাহলে উপযোজন বা অ্যাকোমোডেশন অফ আই অ্যাকচুয়ালি জিনিসটা কি, বলছে চক্ষু লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটিয়ে, চক্ষু লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুর প্রতিবিম্বকে রেটিনায় গঠন করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে বলা হচ্ছে চোখের উপযোজন বা আমাদের অ্যাকোমোডেশন অফ আই। তাহলে চোখের উপযোজন জিনিসটা কি, বিভিন্ন দূরত্বে চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে, ভালো করে একটু কেন, চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুর প্রতিবিম্বকে রেটিনায় গঠন করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে বলা হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন অফ আই বা চোখের উপযোজন। এই চোখের উপযোজনের জন্য কি হয়, ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হয়। যখন দূরে তাকাই ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, যখন কাছে তাকাই ফোকাস দৈর্ঘ্য কমে যায়। এই বাড়া কমার ফলে কি হয়, কেন হয় বাড়া কমাটা, যে এই কারণে হয় যে যে বস্তুকে তুমি দেখতে চাইছো সেই বস্তুর প্রতিবিম্ব যাতে চোখের রেটিনায় গঠিত হয়। রেটিনায় যদি গঠিত হয় তাহলে তুমি পরিষ্কার স্পষ্ট দেখবে, যদি রেটিনায় গঠিত না হয় সেক্ষেত্রে অস্পষ্ট দেখবে। এর জন্য আমাদের চোখের মধ্যে দুটো পেশি কাজ করে, সিলিয়ারি পেশি এবং সাসপেন্সরি লিগামেন্ট। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর, তাহলে এই তো গেল আমাদের উপযোজন জিনিসটা কি, অভিযোজন বা অ্যাডাপশন। তাহলে অ্যাডাপটেশন বা অভিযোজন, অভিযোজন জিনিসটা কি, মনে করো তুমি দাঁড়িয়ে আছো একটা রুমের মধ্যে আছো, তাকে তোমার একটা বন্ধু এলো, এসে তাকে বললে যে একটা টর্চ চোখের মধ্যে একটু দিতে। তাই টর্চটা সে কি, হালকা টর্চ একটু চোখের মধ্যে মারলো, খানিকক্ষণ তুমি টর্চের আলোটার দিকে একভাবে তাকিয়ে রইলে, তারপর পুরো অংশটা কি করে দেওয়া হলো, পুরোটা অন্ধকার দেওয়া হলো, মানে লাইট গুলো অফ করে দেওয়া হলো। যখনই তুমি দেখবে লাইট গুলো অফ করে দেওয়ার পরে তুমি আর কিছুই দেখতে পাবে না, পুরো অন্ধকার দেখবে। অনেকক্ষণ পর, প্রায় 10 থেকে 15 মিনিট পর আস্তে আস্তে দেখবে আবছা দেখা যাচ্ছে ভিতরটা। অর্থাৎ কি ঘটছে অ্যাকচুয়ালি, যে যখন বেশি আলো ফেলা হয়, অবশ্যই এটা ফেলবে না, মানে চোখে আলো ফেলতে নেই। ঠিক আছে, তাহলে বেশি আলো যদি ফেলা হয় তাহলে কি হয় না, চোখের মধ্যে যে মণি আছে, যেটাকে বলছে চোখের শাটার বা জানালা, সেই মণিটা কি হয় না বেশি আলোতে ছোট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। আর কম আলোতে কি হয় না প্রসারিত হয়। তাহলে এই সংকোচন প্রসারণের মাধ্যমে যখন চোখের মণি মানে চোখের জানালা, মনে করে একটা গেট, দরজা বা একটা জানালা, জানালা দিয়ে একটা আলো ঢুকে, তার জানালাটা যদি বন্ধ থাকে আলো ঢুকবে না, তার জানালা যদি খোলা থাকে আলো ঢুকবে। ঠিক সেই সেম সিস্টেম আমরা যখন কোনো বস্তুকে দেখি, ওই মণির মধ্যে কি হয় না লাইটটা প্রবেশ করে চোখের ভেতরে। তার মণি হচ্ছে একটা জানালা বা একটা শাটার হিসাবে কাজ করে। চোখের অভিযোজন জিনিসটা এখান থেকে আসছে, যে আলোর তীব্রতা অনুযায়ী বেশি আলোতে কি হয়, চোখের মণি কি হয় বেশি আলোতে ছোট হয়ে যায়, চোখের মণি বেশি আলোতে ছোট হয়ে যায়, আর কম আলোতে কি হয় বড় হয়ে যায়। এই যে ছোট হয়ে যায় এর জন্য কে কাজ করে না আইরিসের, আইরিস চোখের যে আইরিস আছে, এই আইরিসের ডাইলেটার পেশি কি করে না আবছা আলোতে বড় করে দেয়। মণিটাকে বড় করার জন্য দুরকম পেশি কাজ করে। যেমন একটু আগে ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন করার জন্য দুটো পেশি কাজ করছে, সিলিয়ারি পেশি, সাসপেনশনারি পেশি। ঠিক একই রকমের চোখের মণি বা শাটার যেটা, সে চোখের মণিকে বাড়ানোর জন্য, ওতে কম আলোতে কি হবে, যেখানে আলো কম সেখানে চোখে বেশি পরিমাণ আলো যদি ঢুকে তাহলে আমরা মোটামুটি একটা দেখতে পাবো। এই চোখের মধ্যে বেশি হাতে আলো ঢুকে, এই জন্য ডাইলেটার পেশি কি করে কাজ করে, চোখের মধ্যে থাকে আইরিসের ডাইলেটার পেশি, এ কাজ করে চোখের মণিটাকে বড় করে দেয়, যার ফলে আবছা আলোতে বেশি আলো চোখের মধ্যে ঢুকে খানিকটা মোটামুটি বোঝা যায়। আর কি না স্ফিংটার পেশি, এ কি করে, বেশি আলো যদি পড়ে চোখে তাহলে এখানে স্ফিংটার পেশি আছে, স্প্রিংটার পেশি, এই স্প্রিংটার পেশি কি করে বেশি আলোতে মণিটাকে ছোট করে দেয়, যার ফলে কম আলো যেমন প্রবেশ করে, তাহলে উজ্জ্বল আলো বেশি আলো প্রবেশ করলে চোখটা কি হবে খারাপ হয়ে যাবে, যাতে কম আলো প্রবেশ করে, তাহলে আলো যাতে কম প্রবেশ করে বেশি প্রবেশ করে, তাহলে তার জন্য দুরকম পেশি কাজ করছে। একটা হচ্ছে ডাইলেটার পেশি, এ কি করে মণিটাকে বড় করে দেয় কম আলোতে, আর স্ফিংটার পেশি এ কি করে মণিটাকে ছোট করে দেয় বেশি আলোতে। তাহলে এইভাবে কি হয়, চোখে কম আলো বেশি আলো প্রবেশ করার মাধ্যমে আমাদের চোখটাকে ঠিক রাখে এবং ভালোভাবে যাতে বস্তুকে দেখা যায় তার একটা অবস্থা সৃষ্টি করে। তাহলে এখান থেকে আসছে চোখের অভিযোজন। অভিযোজনটা কি না আলোর তীব্রতা অনুযায়ী চোখের মনির ছোট বড় হওয়ার ক্ষমতাকে বলা হচ্ছে চোখের অভিযোজন। তাহলে অভিযোজন জিনিসটা কি বলছে, আলোর তীব্রতা অনুযায়ী, তীব্র আলোতে আমাদের কি হয় চোখের মনিটা ছোট হয়ে যায়, আবার কম আলোতে চোখের মনিটা বড় হয়ে যায়। তাহলে আলোর তীব্রতা অনুযায়ী চোখের মনির ছোট বড় হওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে বলা হচ্ছে অ্যাডাপ্টেশন অফ আই অথবা চোখের
অভিযোজন। এই বিষয়টা আশা করি কি বললাম বোঝা গেল। এরপর যেটা আসবো, উপযোজন কাকে বলে, অভিযোজন কাকে বলে, জাস্ট একবার দেখে নেবে। আমি বলে দিলাম, এই ডেফিনেশন গুলো একটু ভালো করে বুঝে নেবে। এরপর যেটা আসবো সেটা হচ্ছে দীর্ঘদৃষ্টি। এখান থেকে তোমাদের পড়ে যে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, দীর্ঘদৃষ্টি হাইপারমেট্রোপিয়া এবং আমাদের শর্ট সাইট যেটাকে বলেছে হাইপার মায়োপিয়া, এই বিষয়গুলোতে আসছি। তার আগে কতগুলো জিনিস একটু দেখে নিতে হবে। যেমন একটা জিনিস দেখো, যে সুস্থ চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, বিরাট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ক্লাস 10 তো পরেই প্রায় পড়ে, বিভিন্ন টেস্ট পেপার তোমার পাবে, যে সুস্থ চোখের, একটা সুস্থ স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, কোশ্চেনটা এরকম আসতে পারে কত, অথবা পড়তে পারে যে আমাদের চোখের নিকট বিন্দু কত। চোখের নিকট বিন্দু মানে কি, বলছে চোখ, একটা স্বাভাবিক চোখ, ভালো চোখ সবচেয়ে কত কাছের বস্তুকে পরিষ্কার স্পষ্ট দেখে কোন রকম টেস্ট ছাড়া। তাহলে চোখ কোন রকম টেস্ট ছাড়া সবচেয়ে কত কাছের বস্তুকে পরিষ্কার এবং স্পষ্ট দেখতে পায়, সেইটা বলা হচ্ছে চোখের নিকট বিন্দু। এই নিকট বিন্দুটার ভ্যালু হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে একটা ভালো মানুষ, একটা সুস্থ স্বাভাবিক চোখ 25 সেন্টিমিটার দূরের জিনিসকে পরিষ্কার, মানে চোখ থেকে মিনিমাম 25 সেন্টিমিটার দূরে যদি কোনো বস্তুকে রাখা হয়, সেই বস্তুটার প্রতিবিম্বটা পরিষ্কার এবং স্পষ্ট দেখবে। তাহলে এটা হচ্ছে চোখের নিকট বিন্দু। তার চোখের নিকট বিন্দু কত না 25 সেন্টিমিটার, ঠিক আছে। বা সুস্থ চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, এই একই কথা, এটা হচ্ছে 25 সেন্টিমিটার। এবার চোখের দূরবিন্দু, অনেক সময় পড়ে যে চোখের দূরবিন্দু কি, দূরবিন্দু মানে কি, তুমি কত দূরের জিনিস দেখতে পাও সেটা হচ্ছে চোখের দূরবিন্দু, অন্য কিছু নাই। তুমি কত দূরের জিনিস দেখতে পাও সেটাই তোমার দূরবিন্দু। আমরা কি দেখি, সূর্যকে দেখি, নক্ষত্রকে দেখি, এগুলো দেখতে পাই, চাঁদকে দেখতে পাই, এগুলো কোথায় আছে, অনেক দূরে। সূর্য আছে 1500 কিলোমিটার দূরে। তাহলে এই যে হিউজ ডিস্টেন্স, তাহলে অনেক দূরে থাকলে সেটাকে আমরা কি বলি, ইনফিনিটিভ ডিস্টেন্স। তাহলে তাহলে ইনফিনিটিভ দূরত্বে থাকা নক্ষত্রগুলোকে আমরা পরিষ্কার, আমরা মোটামুটি ঝিকমিক করতে দেখি, অর্থাৎ দেখতে পাই। তাহলে আমাদের দূরবিন্দু কোথায়, ইনফিনিটিভ, ঠিক আছে। তাহলে চোখের, সুস্থ চোখের স্পষ্ট দর্শনের দূরবিন্দু হচ্ছে অসীমে অবস্থিত। কোথায় অবস্থিত, অসীমে অবস্থিত বা ইনফিনিটিভে অবস্থিত। তার দূরবিন্দু অসীমে, আর নিকট বিন্দু 25 সেন্টিমিটার, মানে সবচেয়ে কাছে 25 সেন্টিমিটার দেখতে পাই, সবচেয়ে দূরে ইনফিনিটিভ ডিস্টেন্স, অর্থাৎ অসীম দূরত্বে অবস্থিত। দূরবিন্দু অসীমে অবস্থিত আর নিকট বিন্দু 25 সেন্টিমিটার। বিষয়টা ক্লিয়ার হলো। এরপর যেটা আসবো সেটা হচ্ছে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, লং সাইট হাইপারমেট্রোপিয়া, যেটাকে বলা হচ্ছে লং সাইট হাইপারমেট্রোপিয়া, দীর্ঘদৃষ্টি। কথাটার মধ্যেই ডেফিনেশন বলে দিয়েছি। দীর্ঘ মানে কি, দীর্ঘ মানে দূরের, দৃষ্টি মানে দেখতে পাই, যেটা লেখা থাকবে সেটা তুমি দেখতে পাও। কি বলছি, যেটা লেখা থাকবে, দীর্ঘ দৃষ্টি, দীর্ঘ মানে কি দূরের, দৃষ্টি মানে দেখতে পাও, তার দূরের জিনিস দেখতে পাচ্ছি পরিষ্কার, কাছের জিনিস দেখতে পাচ্ছি না। এই যে ত্রুটি, এইটাই হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি বা লং সাইট হাইপারমেট্রোপিয়া। যদি চোখ, তার ডেফিনেশনটা কি হবে একটু ভালো করে লিখে নেবে, আস্তে আস্তে করে, স্লো মোশন করে। যদি চোখ দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায়, তাহলে হাইপারমেট্রোপিয়াতে কি, হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়াতে কি হয়, যদি কোন ব্যক্তি হাইপারমেট্রোপিয়াতে, এতে কি হয়, যদি কোন ব্যক্তি দূরের জিনিস পরিষ্কার স্পষ্ট দেখতে পায়, কিন্তু কাছের জিনিস বা কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না, অস্পষ্ট দেখে, তবে চোখের এই ধরনের ত্রুটিটাকে বলেছে দীর্ঘদৃষ্টি। ভালো করে বুঝে নাও, আরেকবার বলছি, দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কাকে বলে, যদি চোখ দূরের বস্তুকে পরিষ্কার স্পষ্ট দেখতে পায়, কিন্তু কাছের বস্তুকে পরিষ্কার স্পষ্ট দেখতে পায় না, অস্পষ্ট দেখে, তবে চোখের এই ধরনের ত্রুটিটাকে বলা হচ্ছে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। বিষয়টা ক্লিয়ার। অর্থাৎ হাইপারমেট্রোপিয়া হলে কি হয়, দূরের জিনিস পরিষ্কার দেখতে পাই, নক্ষত্র দেখতে পাচ্ছি, সূর্য দেখতে পাচ্ছি, গাছপালাগুলো অনেক দূরে আছে সেগুলো দেখতে পাচ্ছি, বই পড়তে পারছি না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বই পড়তে না পারে, তার কি হয়েছে, অ্যাকচুয়ালি বই পড়তে পারছে না, মানে কাছের জিনিস দেখতে পাচ্ছে না, তাহলে তার হাইপারমেট্রোপিয়া হয়েছে। বিষয়টা ক্লিয়ার হলো। আমি কি বলতে চাইছি, হাইপারমেট্রোপিয়াতে কি হয় অ্যাকচুয়ালি, এবার দেখো, এই যে এটা মনে করো একটা চোখ, তাহলে এটা যদি চোখ হয়, তাহলে চোখের মধ্যে কি আছে, একটা লেন্স আছে, কনভেক্স একটা লেন্স আছে। তা আলোক রশ্মি যখন আসবে, এসে কি হবে না, আলোক রশ্মি এসে কোথায় পড়তে হবে, কোন বস্তুর প্রতিবিম্ব দেখতে গেলে আমার কোথায় দরকার, আলোক রশ্মিকে এসে কোথায় পড়তে হবে না, আলোক রশ্মিকে অবশ্যই চোখের রেটিনায়।
তাহলে মনে করো এটা একটা মানুষ কাছের জিনিস দেখতে পায় না, তাহলে আমরা কাছের সুস্থ মানুষ কত দেখতে পাই? সুস্থ মানুষ মনে করো এইটা 25 সেন্টিমিটার, এই দূরত্বটা পরিষ্কার দেখতে পাই। তাহলে এখানে একটা পয়েন্ট নিলাম, সেটা হচ্ছে এন পয়েন্ট। তাহলে এখান থেকে ভালো মানুষ কি করবে? সবচেয়ে কাছে, তার মানে এইটার ডিস্টেন্সটা কথা হলো 25 সেন্টিমিটার। অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটা একটা ভালো মানুষ পরিষ্কার দেখতে পায়। তাহলে যার হাইপার মেট্রোপিয়া হয়েছে, মানে কি দীর্ঘ দৃষ্টি যার হয়েছে, যাকে বলে এটা মানে হচ্ছে দীর্ঘ দৃষ্টি। দীর্ঘ দৃষ্টি, তাই যার দীর্ঘ দৃষ্টি হয়েছে সে কি করবে? সে কাছের জিনিসটা দেখতে পাবেই না। তাহলে 25 সেন্টিমিটার ডিস্টেন্সে সে দেখতে পাবে? দেখতে পাবে না, অনেক দূরের থেকে দেখতে পাবে, দূরের জিনিস দেখতে পাবে। ধরা যাক যে সেই ব্যক্তি মনে কর নিকট বিন্দু এটা, অর্থাৎ সেই ব্যক্তি কি হচ্ছে? কাছের জিনিস দেখতে পাচ্ছে না, তাহলে আরো দূরে তাকাচ্ছে, আরো দূরে তাকাচ্ছে। সে 25 সেন্টিমিটার না দেখে কত দূরের থেকে দেখতে পাচ্ছে? স্টার্ট করছে মনে কর 40 সেন্টিমিটার ডিস্টেন্স থেকে সেই ব্যক্তি দেখতে পাচ্ছে, পরিষ্কার স্পষ্ট দেখছে। তাহলে সেই ব্যক্তির নিকট বিন্দু কত? 40 সেন্টিমিটার। সেইটাকে আমি বলতে চাইছি যে কোনো ব্যক্তির নিকট বিন্দু যার দীর্ঘ দৃষ্টি আছে, সে কাছের জিনিস দেখতে পাবে না, ভালো মানুষ 25 সেন্টিমিটার দেখতে পায়। তাহলে যে হাইপার মেট্রোপিয়া হয়েছে সে তো 25 সেন্টিমিটার দূরত্ব জিনিস দেখতেই পাবে না। সে এইখান থেকে স্টার্ট করলো, মানে 25-এর জায়গায় সে কত দেখবে? 30 থেকে দেখতে শুরু করলো। তার নিকট বিন্দু কত? 30। এইটাই বলতে চাইছি, সেটা চেন। এখন আলোক রশ্মি মনে করো এখান থেকে, তাহলে মনে করে অ্যাকচুয়ালি কি হয়? এইটা 25। তাহলে বিষয়টা বোঝা গেল। স্বাভাবিক মানুষের এটা, অর্থাৎ কোনো ব্যক্তি নিকট বিন্দু হচ্ছে এন ডট পজিশন, স্বাভাবিক মানুষের নিকট বিন্দু কোথায়? এটা। তাহলে আমি মনে করো কাছের জিনিস দেখতে পাচ্ছি না, মানে এইখানে কোনো বস্তু থাকলে সেটাকে আমি দেখতে পাচ্ছি না। কি ঘটছে অ্যাকচুয়ালি বলছে আমি দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এখান থেকে যে আলো রশ্মি গুলো বেরোচ্ছে, এখান থেকে আলো রশ্মি যদি বেরোয়, লেন্সে কি হচ্ছে? প্রতিষ্ঠিত হচ্ছে হয়ে কোথায় গঠিত হচ্ছে? প্রতিবিম্ব লেন্সের কোথায়? রেটিনার পিছনে। কোথায় গঠিত হচ্ছে? প্রতিবিম্বটা কোথায় গঠিত হচ্ছে? দেখো রেটিনার পিছনে গঠিত হয়েছে। তাহলে রেটিনার পিছনে যেহেতু গঠিত হয়েছে সেহেতু আমি দেখতে পাবো না। তাহলে এখান থেকে যে আলোগুলো বেরোচ্ছে সেই আলো রশ্মি, অর্থাৎ দীর্ঘ দৃষ্টি, এখান থেকে একটা শর্ট কোশ্চেন পড়ে, দীর্ঘ দৃষ্টি ব্যক্তিদের ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? রেটিনার পিছনে। কোনটা রেটিনা? এইটা হচ্ছে রেটিনা। তাহলে রেটিনা কোনটা? এটা হচ্ছে রেটিনা। যদি রেটিনায় গঠিত হতো, তাহলে প্রতিবিম্বটা যদি রেটিনায় গঠিত হতো তাহলে সে পরিষ্কার স্পষ্ট দেখতো। কোথায় গঠিত হচ্ছে? রেটিনায় গঠিত না হয়নি, কোথায় হচ্ছে? রেটিনার পিছনে। তাহলে দীর্ঘ দৃষ্টি ব্যক্তিদের প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? বিরাট এমসিকিউ, একটা ভিভিআই ক্লাস 12 এর এবং 10 এরও বলছি, দেখবে 10 এর যেগুলো আনকমন কোশ্চেন পড়বে আমার এই ভিডিওগুলো দেখলে তারাই মতো পারবে, এখান থেকে সব পেরে যাবে। তাহলে দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া এই রোগীদের ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? না রেটিনার পিছনে, মনে থাকবে। দেখো রেটিনার পিছনে, তাহলে এখানে পিছনে যেহেতু গঠিত হচ্ছে ব্যক্তি দেখতে পাবে না, তখন আমি কি করব? প্রতিকারের জন্য না একটা উত্তল লেন্স ব্যবহার করব, একটা উত্তল লেন্স ব্যবহার করবো। তাহলে একটা উত্তল লেন্স যদি ব্যবহার করি, তার দীর্ঘ দৃষ্টি প্রতিকারের জন্য কি ব্যবহার করা হয়? উত্তল লেন্স। তাহলে এখানে লিখে রাখো যে যার দীর্ঘ দৃষ্টি হয়েছে, অর্থাৎ যে দূরের জিনিস দেখতে পায় কাছের জিনিস দেখতে পায় না, এই ধরনের ত্রুটি হচ্ছে হাইপার মেট্রোপিয়া। হাইপার মেট্রোপিয়া ত্রুটি নিবারণের জন্য কি ব্যবহার করা হয়? তাহলে এটা কি হবে না, প্রতিকার কি করা হয়? উত্তল লেন্স যুক্ত অর্থাৎ ধনাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করতে হবে। তাহলে হাইপার মেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি প্রতিকারের জন্য কি ব্যবহার করতে হবে? উত্তল লেন্স যুক্ত বা ধনাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করতে হবে, এটা তার প্রতিকার। ব্যাপারটা একটু দেখাই। মনে করো এটা তোমার লেন্সটা আছে, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক, এখানটা হচ্ছে রেটিনা। তাহলে এই পয়েন্ট পর্যন্ত সে দেখতে পায়। আচ্ছা আমি কি ব্যবহার করলাম যে এখানে যদি প্রতিবিম্ব তৈরি হয় তাহলে কোথায় গঠিত হবে? এখানে প্রতিবিম্ব তৈরি হলে এখানে গঠিত হবে। এখন যেহেতু লেন্স চোখের পিছনে গঠিত হচ্ছে, তাহলে কোথায় গঠিত হচ্ছে? রেটিনার পিছনে। তাই রেটিনার পিছনে হওয়ার জন্য সে দেখতে পাচ্ছে না, তখন আমি এখানে কি ব্যবহার করবো? একটা উত্তল লেন্স ব্যবহার করবো। তাহলে এখানে একটা উত্তল লেন্স যদি ব্যবহার করি তাহলে কি ঘটবে? দেখো আমি এইখানে জিনিসটাকে দেখতে পাই, এখানে জিনিস দেখতে পাই। অ্যাকচুয়ালি তারা এখানে জিনিস দেখতে পায় না, এখানে জিনিস দেখতে পাই। দীর্ঘদৃষ্টি ব্যক্তিরা কাছের জিনিস দেখতে পায় না, দূরের জিনিস দেখতে পায়। অর্থাৎ এন ডটে যদি কোনো বস্তুকে রাখা হয় তাকে দেখতে পাবে না, এনে কোনো বস্তুকে রাখলে দেখতে পাবে না, এন ডটে রাখলে দেখতে পাবে। তাহলে কি করা হয়? একটা উত্তল লেন্সকে ব্যবহার করছি।
উত্তর লেন্স যুক্ত বা ধনাত্মক ক্ষমতাযুক্ত একটা চশমা ব্যবহার করলাম। তাহলে এখান থেকে আলো রশ্মি গেল, এইভাবে পরে কোথায় গঠিত হচ্ছে না চোখের রেটিনায়। তাহলে এইটা হচ্ছে তার প্রতিকার। বইয়ের পিকগুলো ভালো করে দেওয়া আছে, দেখে নেবে। অর্থাৎ ধনাত্মক চশমা বা আমাদের ধনাত্মক ক্ষমতা সম্পন্ন একটা চশমা ব্যবহার করতে হবে আমাদের দীর্ঘদৃষ্টি প্রতিকারের জন্য। এরপর যেটা আছে সেটা হচ্ছে শর্ট সাইট বা হর্ষ দৃষ্টি বা মায়োপিয়া কাকে বলে। মায়োপিয়া জিনিসটা কি বলছে, মায়োপিয়া বা হর্ষ দৃষ্টি এখানে বলেই দিচ্ছে মানেটা। হর্ষ দৃষ্টি মানে কি কাছের জিনিস দেখতে পাই, যেটা বলবে সেটা দেখতে পাই। হর্ষ দৃষ্টি মানে কাছের জিনিস দেখতে পাই। যদি কোনো ব্যক্তি কাছের জিনিস পরিষ্কার স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিস অস্পষ্ট দেখে, তখন ব্যক্তির এই ত্রুটিটাকে, চোখের ত্রুটিটাকে বলেছে আমাদের হাইপার মায়োপিয়া। হাইপার কি বলা হয়, মায়োপিয়া বলা হয়, ঠিক আছে, বা শর্ট সাইট মায়োপিয়া। বিষয়টা ক্লিয়ার হলো। যদি কোনো ব্যক্তি শর্ট সাইট মায়োপিয়া, শর্ট সাইট মানে আমাদের হাইপার মায়োপিয়া। মায়োপিয়া কাকে বলে, যদি কোনো ব্যক্তি কাছের জিনিস পরিষ্কার দেখে। স্বল্প দৃষ্টি জিনিসটা কি, যদি কোনো ব্যক্তি স্বল্প দৃষ্টি মানে কাছে দেখতে পাচ্ছে, যেটা বলা থাকবে সেটা দেখতে পাই, আর কিছু নয়। স্বল্প দৃষ্টি মানে যদি কোনো বস্তু কাছের জিনিস পরিষ্কার স্পষ্ট দেখে কিন্তু দূরের জিনিস অস্পষ্ট দেখে, তখন ব্যক্তির এই চোখের ত্রুটিটাকে বলেছে শর্ট সাইট মায়োপিয়া, যেটাকে বলেছে স্বল্প দৃষ্টি। বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে স্বল্প দৃষ্টি ব্যক্তিদের ক্ষেত্রে কি হয়, দীর্ঘ দৃষ্টি ব্যক্তির ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, রেটিনার পিছনে। স্বল্প দৃষ্টির ক্ষেত্রে কি হয়, প্রতিবিম্ব কোথায় গঠিত হবে সেটা করে দেখো। স্বল্প দৃষ্টি ব্যক্তি, এটা মনে করো একটা চোখ, চোখের আয়, তাহলে এদের প্রতিবিম্ব কোথায় ঘটে যায়, এটা মনে করো একটা চোখের আয়, তাহলে এখানে একটা লেন্স আছে। স্বল্প দৃষ্টি ব্যক্তিদের কোথায় প্রতিবিম্ব গুলো গঠিত হয় সেটা দেখে নাও। দেখো এখান থেকে আলো গেল, আলো এসে গেল এখানে এলো, এখান থেকে আলো এসে গেল এখানে এলো। অর্থাৎ স্বল্প দৃষ্টি ব্যক্তিদের, এটা হচ্ছে স্বল্প দৃষ্টি মায়োপিয়া, এটা দীর্ঘ দৃষ্টি, এটা হচ্ছে স্বল্প দৃষ্টি। মায়োপিয়া। তাহলে মায়োপিয়া বা স্বল্প দৃষ্টি ব্যক্তিদের প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে, রেটিনার আগে। কোথায় গঠিত হচ্ছে, রেটিনার আগে। অর্থাৎ রেটিনা কোনখানটা, রেটিনা এখানটা হচ্ছে রেটিনা, রেটিনা। তাহলে স্বল্প দৃষ্টি ব্যক্তিদের ক্ষেত্রে অনেক সময় শর্ট কোশ্চেন পড়ে যে স্বল্প দৃষ্টি ব্যক্তির চোখের আমাদের আলোর প্রতিবিম্ব, কোন বস্তুর প্রতিবিম্ব, স্বল্প দৃষ্টি ব্যক্তিদের প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, রেটিনার আগে। আর দীর্ঘ দৃষ্টি ব্যক্তিদের কোথায় হয়, রেটিনার পরে। তাহলে এই প্রতিকার করার জন্য, এইটা নিবারণের জন্য আমরা কি ব্যবহার করবো না একটা অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করবো। তাহলে এটা প্রতিকারের জন্য আমরা যেটা ব্যবহার করবো সেটা একটা অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। অবতল লেন্স কেমন দেখতে, অবতল লেন্স হচ্ছে দেখো, অবতল লেন্স যুক্ত একটা চশমা ব্যবহার করা হয়। আলো যখন এখানে পড়লো তখন কি হবে, আলো একটু অভিসারী হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি এটা এখানে পড়লে এইভাবে হয়ে যায় যে রেটিনায় গঠন করে। অর্থাৎ অবতল লেন্স যুক্ত চশমা, যেটাই অবতল লেন্স চশমা সেটা আছে আমাদের ঋণাত্মক ক্ষমতা সম্পন্ন চশমা। অবতল লেন্সের ক্ষমতা ঋণাত্মক হয় আর উত্তল লেন্সের ক্ষমতা কি হয়, ধনাত্মক হয়। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। স্বল্প দৃষ্টি কাকে বলে, প্রতিকারের উপায় কি, স্বল্প দৃষ্টি প্রতিকারের জন্য অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে, ঠিক আছে, বা ঋণাত্মক ক্ষমতা সম্পন্ন চশমা ব্যবহার করতে হবে। আর আমাদের স্বল্প দৃষ্টি বা শর্ট সাইট কাকে বলে, এই সমস্ত বিষয়গুলো আমি মোটামুটি একটা বললাম হালকা করে, তোমরা এগুলো পড়েছো, তোমরা আশা করি সব জানো। এরপর যেটা আসবো সেটা হচ্ছে মেনলি যেটা, সেটা হচ্ছে ম্যাথের উপর ফোকাস রাখবো। তাহলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে সমস্ত ম্যাথগুলো পড়ে সেগুলো নিয়ে আমি এবার আসছি। দেখো কতগুলো জিনিস জানতে হবে, যে চোখ সম্পর্কে কতগুলো জিনিস ভালো করে বুঝে নাও। চোখ সম্পর্কে ম্যাথ, তাহলে ম্যাথ যখনই করাবো তখন মানুষের চোখ আলোকীয় যন্ত্রাদি অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই থেকে ম্যাথ একটা পড়বেই। এই ম্যাথ গুলো পড়তে গেলে যে শর্টকাট পদ্ধতিগুলো, অত্যন্ত শর্টকাট টিপস এর মাধ্যমে ম্যাথ গুলোকে বোঝানোর চেষ্টা করবো। সেই ম্যাথ গুলো করার জন্য যেগুলো লাগবে সেটা যে ফর্মুলা আছে 1/v - 1/u = 1/f নাম্বার। এই ফর্মুলা ধরে আমি সমস্ত অঙ্ক করব। তাহলে শর্টকাট পদ্ধতি কি, 1/v - 1/u = 1/f। এক নম্বর, কতগুলো জিনিস এগুলো মনে রাখলে যে কোনো অঙ্ক দিবে সঙ্গে সঙ্গে জলের মতো উড়িয়ে দিবে। দেখো ইউভি কি হয়, ইউ আর ভি দুটাই কি হবে, এখানে নেগেটিভ হবে। তাহলে মূল ফর্মুলা কি, আলো থেকে মানে মানুষের চোখ থেকে যে কোনো ধরনের অঙ্ক পড়ুক, যে কোনো ধরনের মানুষের চোখ থেকে অঙ্ক পড়ুক, একটাই ফর্মুলা, এই ফর্মুলা, এর ফর্মুলা বাইরে আর কিছু নাই, একটি ফর্মুলা 1/v - 1/u = 1/f। আর কি জানতে হবে, ইউভি কি হবে, নেগেটিভ। তাহলে ইউটাও নেগেটিভ লিখবো, আর ভিটাও কি লিখবো না ভিটাও নেগেটিভ লিখবো। বিষয়টা ক্লিয়ার আমি কি বলতে চাইছি।
আর একটা জিনিস দেখো, যে ব্যক্তি যে দূরত্ব দেখতে পায়, ব্যক্তি যে দূরত্বটা দেখতে পায় সেটাকে কি ধরা হয় না ভি ধরা হয়। মানে আমি যেটা দেখতে পাই সেটা ভি। তাহলে এখানের মধ্যে শর্টকাট টিপস এগুলি, যেটা ব্যক্তি ব্যক্তি যাকে যেটা দেখতে পাই, যেটা দেখতে পাই সেটা ভি। তাহলে ভি কোনটা? ব্যক্তি যেটা দেখতে পাই সেটা হচ্ছে ভি, আর যাকে দেখতে চাইছে এগুলো হচ্ছে শর্টকাট টিপস। 2 নম্বর শর্টকাট টিপস কি? যাকে দেখতে চাইছে, দেখতে চাইছে সে ইউ। দেখো কতগুলো শর্টকাট টিপস আমি বলেছি, অঙ্ক করতে গেলে এই শর্টকাট টিপস গুলো জানলেই হবে। চোখ থেকে যে কোনো অঙ্ক পড়ুক, একটি ফর্মুলা 1/v - 1/u = 1/f, একটি ফর্মুলা। আর ইউভি দুটোই নেগেটিভ নেবো, ব্যাস, ইউটাও নেগেটিভ নেবো, ভিটাও নেগেটিভ নেবো, হয়ে গেল। 2 নম্বর শর্ট টিপস কি বলছে? ব্যক্তি যাকে দেখতে পায়, মানে যা দেখতে পাই, যেটা দেখতে পাই সেটা হচ্ছে ভি, যেকে দেখতে চাইছে সে হচ্ছে ইউ। মনে করো কোনো ব্যক্তি 30 সেন্টিমিটার দূরে জিনিসকে পরিষ্কার স্পষ্ট দেখে, সে 10 সেমি দূরের জিনিসকে পরিষ্কার দেখতে চাইছে, তাহলে কত ক্ষমতার কি লেন্স যুক্ত চশমা ব্যবহার করবে? বিষয়টা বোঝা গেল। আমি একটা এক্সাম্পল বলছি, এমনি আমি অঙ্কগুলো করাচ্ছি, করালে তোমার বুঝতে পেরে যাবে। কি বললাম শর্টকাট টিপসের মধ্যে? কি বলেছি? যাকে দেখতে পাই সে হলো ভি, যাকে দেখতে চাইছে সে হলো ইউ। ফর্মুলা একটি, একটি ফর্মুলা, একাধিক ফর্মুলা নাই, সমস্ত বোকা ছেলেরা বুঝতে পারবে। 1/v - 1/u = 1/f, আর প্রত্যেকের ক্ষেত্রে ইউ ভি নেগেটিভ নেবো, ব্যাস হয়ে গেল। বলছে যাকে দেখতে পাই সে ভি, এই ফর্মুলা বসিয়ে দেবো ভি, এই ফর্মুলা বসাবো কি? যাকে দেখতে পাই সে হচ্ছে ভি, যাকে দেখতে চাইছে সে হচ্ছে ইউ। মনে করো এক ব্যক্তি 30 সেন্টিমিটার দূরের জিনিস পরিষ্কার স্পষ্ট দেখতে চাইছে, তাহলে 30 সেন্টিমিটার দূরের জিনিস পরিষ্কার স্পষ্ট দেখে, সেই ব্যক্তি 10 সেন্টিমিটার দূরের জিনিস দেখতে চাইছে কোন, কত ফোকাস দৈর্ঘ্যের, কি ক্ষমতাযুক্ত, কোন লেন্স ব্যবহার করবে? এই ধরনের কোশ্চেন যা পড়বে, যে কোনো ম্যাথ পড়বে ক্লাস 12 এবং 10 যদি একটা দিয়ে দেয়, তাহলে সঙ্গে সঙ্গে তোমরা উড়িয়ে দিয়ে পালিয়ে আসবে। শুধু এই টিপস গুলো মনে রাখলেই হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, তাহলে এই শর্টকাট টিপস, এরপর লেন্স দিয়ে কিছু ম্যাথ আছে, যেমন লেন্সের ক্ষমতা, আমাদের চশমার ক্ষমতা তার একক কি? চশমার যে ক্ষমতা, চশমার ক্ষমতার একক, প্রথম চশমার ক্ষমতা যদি আমরা পি ধরি, পি সমান কত? 1/f। তাহলে পি সমান কত? 1/f। এটা কোন সিস্টেম? পি সমান 1/f, এটা হচ্ছে এসআই সিস্টেম। তাহলে পি সমান 1/f, ক্ষমতার একক হচ্ছে দুটো, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, একটা হচ্ছে এসআই পদ্ধতি। তাহলে এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কি না? পি সমান ক্ষমতা কি অ্যাকচুয়ালি? পি সমান কত? 1/f। আর সিজিএস পদ্ধতিতে পি সমান কত? এটা হচ্ছে 100/f। আবার একটা ফর্মুলা, এটা হচ্ছে সিজিএস। তাহলে সিজিএস পদ্ধতিতে ক্ষমতাকে আমরা কি ধরি? পাওয়ার মানে ক্ষমতা, ওই যে পি ধরা হয়। তাহলে পি সমান কত? 100/f। এফ মানে কি? ফোকাল লেন্থ, ওই ফোকাল এফওসিএল তার এফটা নিয়ে আসে, আর কিছু নয়। তাহলে ক্ষমতা, লেন্সের ক্ষমতা, সেটা কি হবে? 1/f এসআই পদ্ধতিতে। আর পি সমান কত? 100/f, এটা সিজিএস পদ্ধতিতে। ক্ষমতা দুটো ক্ষমতারই এদের একক কি হয়? ক্ষমতার একক। তাহলে ক্ষমতার একক কি হবে? ক্ষমতার একক হচ্ছে মিটার ইনভার্স। কি হয়? ক্ষমতার একক, লেন্সের ক্ষমতার একক হচ্ছে মিটার ইনভার্স। সেটা এটার ক্ষেত্রে হবে, এসআই তে হবে, আর সিজিএস এ হবে, সেটা হচ্ছে মিটার ইনভার্স। আর কি ধরা হয়? ডায়োপ্টার, যেটা বলছে ডিপিটি। কি বলা হয়? ডিপিটি, ডায়োপ্টার। আরেকটা কি ধরা হয়? ক্যাপিটাল ডি ধরা হয়। তাহলে বিষয়টা ক্লিয়ার? আমি সব রকম বলে দিলাম। তাহলে ক্লাস 12 এর ছেলেরা তোমরা বুঝতে পারছো, আর যারা মাধ্যমিক আছে তারা হয়তো পুরোটা জানো না, এই ডায়োপ্টারটা জানো, তাহলে সেটাকে এইভাবে লেখা হয়। তাহলে লেন্সের ক্ষমতার ইউনিট কি হয়? মিটার ইনভার্স। আর কি হতে পারে না? ডায়োপ্টার হতে পারে, যেটাকে ডিপিটি বলা হয়। আরেকটা কি হতে পারে? ডায়োপ্টারের জন্য ক্যাপিটাল ডি। এইগুলো সবগুলো হচ্ছে লেন্সের ক্ষমতার একক, এবং এই হচ্ছে ফর্মুলাগুলো আমি ইউজ করব। সেই ফর্মুলার কিছু অংশ আমি একটু আরেকটা করে দিচ্ছি। দেখো এই হচ্ছে ফর্মুলাগুলো ইউজ করবো, ভালো করে দেখে নাও। এরপর যেটা আসবো সেটা হচ্ছে আরেকটু জানতাম, যে কোনো অঙ্ক দিবে, চশমা থেকে, লেন্স থেকে যে কোনো অঙ্ক দিবে, তুড়ি মেরে উড়িয়ে দিবে। প্রথম দেখো, তাহলে আলটিমেট কি পেলাম? পি সমান কত না? 1/f। কোন সিস্টেম? আমাদের মনে করো যে দুটো ফোকাল লেন্স দিয়েছে, দুটো, এই একটা লেন্স আর এই একটা লেন্স। তাহলে দুটো উত্তর লেন্সকে কি করেছে না একসঙ্গে কন্ট্যাক্ট করে গিয়েছে। তাহলে এর একটা আলাদা পাওয়ার আছে, ক্ষমতা আছে, এর একটা আলাদা পাওয়ার আছে, ক্ষমতা আছে, বা এর ফোকাল লেন্থ আলাদা, এর ফোকাল লেন্থ আলাদা।
দুটো লেন্সকে যদি আমি সঙ্গে সঙ্গে মিশিয়ে দিই এরকম, তাহলে কি হবে? যুগ্ম ফোকাস। তাহলে এখন ফোকাস দৈর্ঘ্য কত হবে? এর ফোকাস দৈর্ঘ্য একটা ছিল, এরও একটা ফোকাস দৈর্ঘ্য ছিল। দুটো লেন্সকে আমি কি করেছি? একসঙ্গে কন্টাক্ট করে দিয়েছি। তাহলে এখন যে যুগ্ম ফোকাস, সেই যুগ্ম ফোকাসটা কত? সেই যুগ্ম ফোকাসের ফর্মুলা কি হবে সেটা একবার দেখো। তাহলে দুটো লেন্সকে যদি একসঙ্গে আমি কম্বাইন করি বা কম্বিনেশন করি, তাহলে এর মনে করো ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে, মনে করো যে এর ফোকাস দৈর্ঘ্য হচ্ছে f1 আর f হচ্ছে f2। সেক্ষেত্রে কি হবে? যুগ্ম ফোকাস। তাহলে যুগ্ম ফোকাস, তাহলে যুগ্ম ফোকাস কত হবে? 1/f সমান 1/f1 প্লাস 1/f2। বিরাট ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে এই হচ্ছে আমাদের যুগ্ম ফোকাস। যদি দুটো লেন্সকে, মাথায় রাখো, যদি দুটো লেন্সকে কি করা হয়? কম্বিনেশন করে দেয়, জুড়ে দেওয়া হয়, তখন যুগ্ম ফোকাস যেটা হবে সেটা 1/f সমান 1/f1 প্লাস 1/f2। যদি দুটো লেন্সকে মনে করো একটা সার্টেন ডিস্টেন্সে রাখা হয়, কত ডিস্টেন্সে রাখলাম? মনে করো এই সার্টেন একটা ডিস্টেন্সে রেখেছি, এটা হচ্ছে a ডিস্টেন্স। তাহলে এর ফোকাস দৈর্ঘ্য কত? f1, এর ফোকাস দৈর্ঘ্য কত? f2। এদের কত ডিস্টেন্সে রাখা হয়েছে? a। এখানে একটা বস্তু রেখেছি, রেখে এই এর ভিতর দিয়ে দেখছি, অর্থাৎ আমি দুটো লেন্স রেখেছি এখন, রেখে আমি দেখছি এই লেন্সের ভিতর দিয়ে দেখছি, তারপরে এই লেন্সের ভিতর দিয়ে দেখছি, এইখানে বস্তু আছে। তাহলে এখানে বস্তু আছে, আমি এই দুটো লেন্সের ভিতর দিয়ে দেখছি। এখন এই দুজনের যেহেতু গ্যাপ আছে, দেখতে পাচ্ছ গ্যাপ আছে, তার দুটো লেন্সের মধ্যে একটা মিডিলে গ্যাপ আছে। আর কি করেছিলাম? জুড়ে দিয়েছিলাম। যদি জুড়ে দিই সেক্ষেত্রে ফর্মুলা কি? 1/f সমান 1/f1 প্লাস 1/f2। তুল্য ফোকাস যেটাকে বলছে, যুগ্ম ফোকাস যেটাকে বলছে। এখন যদি আমি একটা গ্যাপ করে রাখি, এখন যুগ্ম ফোকাস কত হবে? তাহলে মিডিলে যদি ডিস্টেন্স থাকে, তাহলে এখন যুগ্ম ফোকাস কত হবে? 1/f। এটা সমান কত? 1/f1 প্লাস 1/f2 প্লাস a/f1 f2। বিষয়টা বোঝো? এই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। আমি এই ফর্মুলা গুলো দিয়ে অঙ্কগুলো করাবো। যে কোনো অঙ্ক দিবে লেন্স থেকে, ক্লাস 12 যারা আছো তারা বুঝতেই পারছো। এখান থেকে যদি না পড়ে তাহলে আমাকে বলবে, নিট যারা দেবে তারা দেখবে। এইখান থেকে যে অঙ্কগুলো দেবো, 3টে ভিডিও দেবো, 3টে ভিডিওতে যে সমস্ত অঙ্কগুলো থাকবে, একটা অঙ্ক আটকাবে না। সমস্ত জিনিস তোমরা এই চ্যাপ্টার থেকে উড়িয়ে দিয়ে পালিয়ে আসবে। ম্যাথ, আমি ম্যাথের উপর ফোকাসটা বেশি দিচ্ছি, ভালো করে বুঝো। 1/f সমান কত? 1/f1 প্লাস 1/f2 বাই f1/f2 কখন হয়? যদি দুটো লেন্সের মিডিলে কোনো ডিস্টেন্স থাকে, এখানে বডি রেখেছি, এখানে চোখ দিয়েছি, দিয়ে দেখছি। বিষয়টা ক্লিয়ার হলো? তখন এই দুটোর যুগ্ম ফোকাস কত? সেটা হচ্ছে এটা। পাওয়ারের দিক থেকে দেখছি, যে লেন্স দুটোকে মিশিয়ে দিয়েছি, এখন যুগ্ম পাওয়ার কত হবে? একটা জিনিস দেখো, যে যুগ্ম পাওয়ার যদি বলি, তাহলে আমরা জানি 1/f এটা সমান কত? p সমান কত অ্যাকচুয়ালি? না, p সমান 1/f আমরা জানি এসআই পদ্ধতিতে। পাওয়ার সমান, এটা হচ্ছে রিলেশন বিটুইন পাওয়ার এন্ড ফোকাল লেন্থ অফ দিস কনভেক্স লেন্স অর কনকেভ লেন্স। কনভেক্স কনকেভ লেন্স এর মধ্যে রিলেশন কার? পাওয়ারের সঙ্গে ফোকাল লেন্থের রিলেশন। p সমান 1/f। তাহলে 1/f যদি কোথাও থাকে, তার পরিবর্তে আমি কি লিখতে পারি? p লিখতে পারি। তাহলে 1 বাই, মনে করে f যেখানে থাকবে তার পরিবর্তে p লিখবো, ঠিক আছে? তাহলে এখানে চলে আসো। তাহলে এই ফর্মুলাটার দিকে দেখো, এই ফর্মুলাটা। তাহলে দেখো এখানে কি আছে? না, 1/f আছে। তাহলে এইটা থেকে করছি। তাহলে কি ছিল ফর্মুলাটা? প্রথম ফর্মুলাটা 1/f সমান কত? 1/f1 প্লাস 1/f2। এটা কিসের ছিল? না, এটার ক্ষেত্রে, অর্থাৎ দুটো লেন্সকে যদি কন্টাক্ট করে দিই। এখন 1/f এর পরিবর্তে কি লিখতে পারি? p। এটা 1/f1 এর পরিবর্তে কি লিখতে পারি? p1 প্লাস p2। দেখো, তাহলে 1/f1 সমান p1 আর 1/f2 সমান p2। তাহলে এইটা হচ্ছে যুগ্ম পাওয়ার। অর্থাৎ দুটো লেন্সকে যদি কম্বাইন করে দেওয়া হয়, কম্বিনেশন করে দেওয়া হয়, দুটো লেন্সকে জুড়ে দিয়েছি। যদি দুটো লেন্সকে জুড়ে দেওয়া হয়, তাহলে দুটো লেন্সকে যদি জুড়ে দেওয়া হয়, তাহলে এদের যুগ্ম পাওয়ার, যুগ্ম ক্ষমতা কত? একটা অঙ্ক, এরকম একটা অঙ্ক বলছি। মনে করো একটা লেন্সের পাওয়ার হচ্ছে 4D ডায়োপ্টার, 4D মানে 4 প্লাস ডি। আর একটা লেন্সের ক্ষমতা মনে করো 2.5D। এই দুটো লেন্সকে পরস্পর জুড়ে দিয়েছে, মানে কন্টাক্ট করে দিয়েছে। এখন এদের যুগ্ম পাওয়ার বা যুগ্ম ক্ষমতা কত? সেই ধরনের অঙ্কের ক্ষেত্রে এটা লাগবে। p সমান কত? p1 প্লাস p2। বিষয়টা ক্লিয়ার? আবার এই দুটো লেন্সকেই একটা সার্টেন ডিস্টেন্সে রাখা হয়েছে, তখন যুগ্ম পাওয়ার কত? তাহলে যদি দুটো লেন্সকে যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়, তখন ওদের যে পাওয়ারের যোগফলটা হয় সেটা p সমান কত? p1 প্লাস p2। বিষয়টা ক্লিয়ার? এরপর এখানে আসছি, যদি দুটো লেন্সকে মনে করো একটা সার্টেন ডিস্টেন্সে রাখা হয়, এই অঙ্কটা, এক্ষেত্রে যুগ্ম পাওয়ার কত হবে? দেখো, 1/f এর পরিবর্তে আমি কি লিখতে পারি?
ওয়ান বাই এফ এর পরিবর্তে কি লিখতে পারি, ওয়ান বাই এফ মানে কি সেটা পি, ব্যাস হলো। ওয়ান বাই এফ ওয়ান এর পরিবর্তে কি লিখতে পারি, ওয়ান বাই এফ ওয়ান এর পরিবর্তে লিখতে পারি পি ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু পরিবর্তে কি লিখতে পারি, ওয়ান বাই এফ টু পরিবর্তে পি টু লিখতে পারি। দেখো ওয়ান বাই এফ ওয়ান মানে পি ওয়ান, ওয়ান বাই এফ টু মানে পি টু প্লাস এটাকে আমি কি লিখতে পারি, এটাকে লিখতে পারি এ ইন্টু ওয়ান বাই এফ ওয়ান ইন্টু ওয়ান বাই এফ টু লিখতে পারি। দেখো দেখো এ ইন্টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু, তাহলে এটাকে আমি লিখতে পারি অ্যাকচুয়ালি যে পি ওয়ান প্লাস পি টু প্লাস এ ইন্টু ওয়ান বাই এফ ওয়ান মানে কি পি ওয়ান, ওয়ান বাই এফ টু মানে কি পি টু, তাহলে এটা লিখতে পারি। তাহলে এইটা হচ্ছে আমাদের, যদি দুটো লেন্সকে একটা সার্টেন ডিস্টেন্সে রাখা হয়, যদি দুটো লেন্স, একটা লেন্স যদি একটা সার্টেন ডিস্টেন্সে রাখা হয়, মানে একটা মাঝে যদি এদের গ্যাপ থাকে, সেই গ্যাপটা আমি ধরেছি এ, এখানে এ ধরেছি, সেই যদি থাকে তাহলে এখন দুটো লেন্সের যুগ্ম বা তুল্য পাওয়ার বা ক্ষমতা কত সেইটা বার করার যে রাশিমালা সেটা হচ্ছে পি সমান কত, পি ওয়ান প্লাস পি টু, পি ওয়ান প্লাস পি টু প্লাস এ ইন্টু পি ওয়ান পি টু, যেখানে এ হচ্ছে মিডল ডিস্টেন্স ফ্রম টু লেন্স। বিষয়টা ক্লিয়ার? তাহলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আজকে অঙ্কগুলো করাবো, এই ফর্মুলাগুলোই লাগবে। আর একটা জিনিস মনে রাখবে যে উত্তর লেন্সের ক্ষেত্রে কি, এইখানটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটু মনে রাখবে যে উত্তর লেন্সের ক্ষেত্রে, উত্তর লেন্সের ক্ষেত্রে কি হয় না, উত্তর লেন্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ মানে এফ আর পাওয়ার মানে POWER পাওয়ার মানে পি অ্যাকচুয়ালি, তাহলে এফ আর পি দুটোই কি হয়, এফ ও পি দুটোই হয় পজিটিভ, এটা একটা মনে রাখবে। উত্তর লেন্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ হবে পজিটিভ আর পাওয়ার হবে পজিটিভ, আর অবতল লেন্সের ক্ষেত্রে অবতল লেন্সের ক্ষেত্রে কি হয় না, অবতল লেন্সের ক্ষেত্রে এটা হবে, সেটা হচ্ছে এফ ও পি দুটোই কি হয় না, দুটোই নেগেটিভ। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে পাওয়ার এবং ফোকাল লেন্থ দুটোই নেগেটিভ হবে, উত্তর লেন্সের ক্ষেত্রে পাওয়ার মানে পিটা আর ফোকাল লেন্থ দুটোই হবে পজিটিভ। এই হচ্ছে আমাদের আজকের যে কোনো ক্যালকুলেশন দেবে তোমরা সঙ্গে সঙ্গে পেরে দেবে। মাথায় রাখো, আমাদের মানুষের চোখ সম্পর্কে যদি অঙ্ক করি তাহলে তার জন্য কি মূল বিষয়টা কি না, ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এফ, এই ফর্মুলাকে ইউজ করবো মানুষের চোখ নিয়ে। আবার একটা তাহলে চোখ নিয়ে এটা ইউভি দুটোকে কি দেবো, নেগেটিভ দেবো, আর তুমি যেটা দেখতে পাও সেটা হচ্ছে ভি, যেটা দেখতে চাইছো সেটা হচ্ছে ইউ। এটি মাথায় রাখো, মানুষের চোখ থেকে যে কোনো অঙ্ক দিবে ঝড়ের মতো উড়িয়ে দিয়ে পালিয়ে আসবে, এটা হচ্ছে চ্যালেঞ্জ করছি। ঠিক আছে, এবার অঙ্কগুলোর দিকে আসা যাক।